আচ্ছা দেখো, প্রথম প্রথম আজকে 162 পেজ, এখান থেকে স্টার্ট করি যে হোয়াই ডু উই হ্যাভ টু আইস ফর ভিশন এন্ড জাস্ট নট জাস্ট ওয়ান। আমাদের একটা কেন চোখ নেই, দুটা চোখ কেন? যাতে করে আমরা অনেকটা ওয়াইড রেঞ্জ দেখতে পাই। আমাদের দেখার, দেখবা তুমি, মনে করো সামনে তাকায় আছো কিন্তু সাইডে কিছু মুভমেন্ট হলে কিন্তু ওটা বোঝা যায়, তাই না? কারণ আমাদের ভিউ, উইন্ডো ভিউ হচ্ছে 180 ডিগ্রি মোটামুটি। একদম 180 ডিগ্রি না, একটু কম। তাহলে এই যে দেখো, এই 1 নাম্বারটা এখান থেকে যে হ্যাভিং টু আই গিভস এ ওয়াইডার ফিল্ড অফ ভিউ। একদম 180 ডিগ্রি না, মোটামুটি দেখো 150 ডিগ্রি লেখা আছে যে হিউম্যান বিং হ্যাজ হরাইজন্টাল ফিল্ড অফ ভিউ অফ অ্যাবাউট 150 ডিগ্রি উইথ ওয়ান আই। ও, শুধু একটা চোখ খুলে 150 ডিগ্রি অব্দি দেখতে পারি, হ্যাঁ। কিন্তু যদি দুটো চোখ খোলা রাখি তাহলে আরেকটু, মানে উইন্ডোটা বেড়ে যায় 180 ডিগ্রি। তাহলে এটা তোমরা এখান থেকে এত অব্দি পড়ে রাখবা। হিউম্যানের দুটো চোখ থাকার জন্য আমরা অনেক বেশি দূর পর্যন্ত। এবার বলো, আমাদের চোখটা সামনের দিকে থাকে, তাই কি না? কিন্তু একটা র্যাবিট বলো বা মনে করো কাউ বলো, হর্স বলো, ওদের চোখগুলো কিন্তু সাইডের দিকে থাকে। তো সাইডের দিকে থাকাতে কি অ্যাডভান্টেজ পায় ওদের? উইন্ডোটা আমাদের থেকেও আরো বড়, মানে ওরা আরো ওয়াইড রেঞ্জ আরো দেখতে পায়, মনে করো 200 ডিগ্রির উপরে দেখতে পায়। এই যে দেখো এখানে লেখা আছে যে সাম অ্যানিমালস, এখান থেকে ব্র্যাকেট করো, সাম অ্যানিমালস হ্যাভ হাউএভার হ্যাভ দেয়ার টু আইস লোকেটেড অন দা অপোজিট সাইড অফ দেয়ার হেড। তাতে করে কি হয় যে ওরা, এই যে দেখো, দেয়ার দেয়ার হেড হ্যাভ দ্য ওয়াইডেস্ট পসিবল, হ্যাঁ, যে আইস অন দ্য অপোজিট সাইডস অফ দেয়ার হেড হ্যাভ দ্য ওয়াইডেস্ট পসিবল ফিল্ড অফ ভিউ, মানে 180 ডিগ্রির থেকেও বেশি। তাহলে এটাতে করে ওদের মানে কি হেল্প হয়? ওরা হচ্ছে যদি কোনো প্রিডেটর ওদেরকে পেছন থেকে অ্যাটাক করছে কিনা সেটা ওরা দেখতে পায়, মানে তাকিয়ে আছে সামনে কিন্তু কিছুটা পিছনেও দেখতে পায়, কিছুটা সাইড, অনেকটা পিছনে সাইডেও দেখতে পায়। বোঝা যাচ্ছে কথাটা? এই যে এটার অ্যাডভান্টেজ এখান থেকে। এই যে দ্য অ্যানিমালস অফ প্রে, যেমন র্যাবিট বলো, ডিয়ার বলো, চিকেন, ফিশ, যাই বলো, have their two eyes on the opposite sides of their head so that they can see their enemies, মানে predator, in a very large area around them and try to escape from them. আহ এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, বা মানে আমি মেন জিনিসগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরাও মেন জিনিসগুলোই আন্ডারলাইন করো। বাকি গল্প তোমরা এগুলা নিজেরা বানিয়ে ছোট করে লিখতে পারবা, হ্যাঁ কি না? এত বড় বড় অ্যান্সার লিখবা না কিন্তু। আচ্ছা, এইবার চলে আসি যে স্যার আমাদের চোখ দুটো, আহ, দুটো চোখ থাকাতে আর কি কি সুবিধা হয়? আমাদের দুটো চোখ থাকাতে আমরা 3D ইমেজ দেখতে পারি। কার কার চোখ সামনের দিকে থাকে? মানুষের চোখ সামনের দিকে থাকে, টাইগারের চোখ সামনের দিকে থাকে। র্যাবিটের মতো কিন্তু টাইগারের চোখ দুই দিকে থাকে না, কিন্তু টাইগারেরও কিন্তু চোখ সামনের দিকে থাকে মানুষের মতো, হ্যাঁ কি না? কেন? এই যে দেখো এই এক্সাম্পলটা, তুমি তোমার দুটো পেন নাও, দুটো পেনের টিপকে, হ্যাঁ, এরকম ভাবে লাগানোর চেষ্টা করো, কিন্তু এক চোখ খোলা রেখে দেখবা পারবা না। এক চোখ খোলা রেখে দুটো দুটো পেনের টিপকে এরকম করে লাগানোর চেষ্টা করো, দেখবা হবে না, বা অনেক ইয়ে হবে। কিন্তু দুই চোখ খোলা রেখে যদি করো তাহলে একটু মানে সুবিধা হবে। তার মানে কি আমাদের পারসেপশনটা অনেক ভালো হয় দুটো চোখ খোলা রেখে যখন আমরা করি। আর শুধু দুটো চোখ খোলা রেখে না, আমরা যে সামনের দিকে তাকিয়ে আছি, আমাদের চোখগুলো যে সামনে, সেটাও এইটাতে একটা বড় হেল্প করে। যে এই যে ইউজ টু জাজ ডিস্টেন্স মোর অ্যাকুরেটলি। তো এই যে দেখো আমাদের এখানে লেখা আছে যে দ্য টু আইস সি দ্য সেম অবজেক্ট ফ্রম টু স্লাইটলি ডিফারেন্ট অ্যাঙ্গেলস অ্যান্ড সেন্ড two slightly different images of the same object to the brain. The brain combines these two slightly different images to build a three-dimensional picture of the object, which enables us to judge the distance of the object more accurately. এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার।
যে আমরা বা চোখ দিয়ে যেটা দেখছি সেটা একটু অন্য অ্যাঙ্গেলে দেখছি, ডান চোখ দিয়ে যেটা দেখছি সেটা একটু অন্য অ্যাঙ্গেলে দেখছি, কিন্তু একই জিনিসকে দেখছি। তো ডান চোখ থেকে একটা ইমেজ গেল ব্রেনে, বা চোখ থেকে আর একটা ইমেজ গেল ব্রেনে, ব্রেন দুটো ইমেজকে কম্বাইন করে মোর অ্যাকুরেট ডিস্টেন্স তৈরি করে। বুঝা গেল? তাই দেখো এখানে লেখা আছে যে, মানে এমনি এটা রিডিং করবা যে, লেট আস টেক টু শার্পেন পেন্সিল অন দা ইচ অন ইন ওয়ান ইন ইচ হ্যান্ড, স্ট্রেচ দা আর্ম ফরওয়ার্ড, মানে দুটো হাতকে দুই দিকে রেখে, ট্রাই টাচিং দা টিপস অফ পেন্সিল ফার্স্ট উইথ ওয়ান আই ওপেন অ্যান্ড দেন উইথ বোথ আইজ ওপেন। দেখবা যে ওয়ান আই ওপেনে এটা হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে বা পারা যাচ্ছে না, কিন্তু দুটো আই খোলা রেখে করলে ওটা অনেক কি হচ্ছে, ইজি হচ্ছে, হ্যাঁ কি না? কারণ দুটো চোখ খোলা রাখলে আমরা দুটো অ্যাঙ্গেল থেকে একই জিনিসকে দেখছি, তাই অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। এই ধরনের ভিশনকে বলে হচ্ছে স্টেরিওস্কোপিক ভিশন অর স্টেরিওপসিস বলে, যেটা আরেকটা মানে ভালো ভাষায় বলতে গেলে পারসেপশন অফ ডেপথ, কতটা ডেপথে আমরা দেখি। তো টাইগারেরও যেমন, অল হোয়াই ডু অল প্রিডেটরস হ্যাভ আইস এট ফ্রন্ট অফ দেয়ার হেড সো দ্যাট দে ক্যান জাজ দ্য ডিস্টেন্স অফ দেয়ার প্রে অ্যাকুরেটলি অ্যান্ড ক্যাচ দেম ইজিলি। এটা আর একটা কোয়েশ্চেন আসবে এখান থেকে। তাহলে প্রথমটা, এই যে আমাদের চোখটা দুই দিকে মানে সরি সামনের দিকে আছে, আর আমাদের দুটো চোখ দিয়ে দুই রকমের ইমেজ বানাই, এটা এখান থেকে এত অব্দি পড়বা। মেন লাইন হচ্ছে এগুলো, মানে এই তিনটা লাইনই হচ্ছে মেন। তাহলে এবার চলে আসি দা গিফট অফ ভিশন। এটা তোমরা নিজেরা পড়বা একটু ভালো করে, যে আমাদের চারিদিকে মিলিয়ন্স অফ ব্লাইন্ড পিপল আছে। এটা কিছু আন্ডারলাইন করার দরকার নাই, যারা কিনা ঠিক করে দেখতে পারে না। তাহলে যাদের মানে কোনো চোখ আছে, যারা মারা যাচ্ছে, তাদের আই ডোনেট করে ওই যারা ব্লাইন্ড পিপল তাদেরকে যদি ট্রান্সপ্ল্যান্ট করা হয়, তাহলে তারা আবার চোখের দৃষ্টিটা ফিরে পাবে, হ্যাঁ কি না? তো 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে যে, এনি পার্সন, এনি এজ, এনি সেক্স ক্যান ডোনেট আই, ইভেন যাদের মনে করো হু ওয়্যার স্পেকটাকল অর হ্যাভ আন্ডারগোন ক্যাটারাক্ট অপারেশন ক্যান অলসো ডোনেট আই। যারা চশমা পরে বা যাদের ক্যাটারাক্ট চোখের ছানি আছে তারাও আই ডোনেট করতে পারবে, ওটাকে একটু ঠিক করে নিবে। ইভেন যাদের ডায়াবেটিস আছে, মানে সুগার, হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, অ্যাস্থমা, এরাও আই ডোনেট করতে পারবে। খালি কারা করতে পারবে না, যাদের মধ্যে কমিউনিকেবল ডিজিজ আছে। কমিউনিকেবল ডিজিজ মানে যেই ডিজিজ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, সেই ডিজিজ গুলো যাদের মধ্যে আছে তারা আই ডোনেট করলে হবে না। ডায়াবেটিস তো ছড়ায় না, একজনকে টাচ করলে, আমার ডায়াবেটিস আছে তোমাকে টাচ করলাম তোমারও ডায়াবেটিস হয়ে যাবে নাকি? তা তো হয় না, এগুলা দিয়ে হবে না। যেমন স্যার কি কি কমিউনিকেবল ডিজিজ, যেমন যাদের এইডস, হেপাটাইটিস বি অর হেপাটাইটিস সি, রেবিস, লিউকেমিয়া, টিটেনাস, কলেরা, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এই ডিজিজ গুলো যাদের আছে তাদের আইটা রিজেক্ট, মানে তাদের আই দেওয়া উচিত না, নাহলে যাকে দেওয়া হবে তার মধ্যেও এই ডিজিজটা চলে যাবে। তারপরে 2 নম্বরে কি লেখা আছে যে, স্যার আফটার দ্য ডেথ অফ দ্য পার্সন, হ্যাঁ, যে কিনা আই ডোনেশন করার জন্য রেজিস্টার করেছেন নিজেকে, মনে মনে করো ও গিয়ে বলেছে যে, মানে ফর্ম ফিল আপ করেছে যে আমি মারা গেলে আমার চোখটা যাতে ডোনেট আমি করে করে দেবো। তো তার আইটা নিয়ে আই ব্যাংকে রেখে দেওয়া হয়। এবার মারা যাওয়ার কতক্ষণের মধ্যে আইটাকে রিমুভ করতে হয়? 4 to 6 আওয়ার্স এর মধ্যে রিমুভ করে তারপরে ওটা। স্যার রিমুভ করতে কতক্ষণ লাগে? 10 to 15 মিনিটস লাগে। কোথায় করা হয়? যে মারা গেছে তার বাড়ি থেকে, বাড়িতে লোক গিয়েও আইটাকে বের করে নিতে পারে, অথবা হসপিটালেও বের করে নেওয়া যায়। 4 নম্বর, তোমার হচ্ছে আই ডোনেট করার পরে তারপরে ওটাকে কি করা হবে? ট্রান্সপ্লান্টেড ইন ব্লাইন্ড পিপল থ্রু সার্জিক্যাল অপারেশন, সার্জারি করে যে দেখতে পায় না তাকে আইটা দিয়ে দেওয়া হলো। আর 5 নম্বর, যে দ্য ডোনেটেড আই হুইচ আর নট সুইটেবল ফর ট্রান্সপ্লান্টেশন, মনে করে একজনের আই নেওয়া হলো কিন্তু আইটা এতটাই খারাপ যে ওটা কাউকে দেওয়া যাবে না, তাহলে স্যার ওই আইগুলো দিয়ে কি করে? রিসার্চ করে বা টিচিং পারপাসে, মেডিকেল যে কলেজ আছে সেখানে টিচিং পারপাসে ওই আই দিয়ে পড়ানো হয়। তাহলে এগুলো জিনিস খুবই সোজা সোজা জিনিস। তো এখানে এইটুকুনি, জাস্ট পরের পার্টটা রিডিং করবা যে, উই শুড অলসো
ডোনেট আওয়ার আইস, এইরকম একটা ব্যাপার আছে। ডান। এবার নেক্সট পার্টটাতে চলে আসো, এই যে এখানে গ্লাস প্রিজম। দেখো গ্লাস প্রিজম তুমি ভাববা যে এরকম দেখতে হয়, এই যে এরকম একটা গ্লাস দিয়ে তৈরি, এইরকম ট্রায়াঙ্গুলার শেপের। এবার দেখো একটা গ্লাস প্রিজমের যদি আমি এরকম করে ড্র করি, ধরে নাও সাইড থেকে যদি ড্র করি, দেখো একটা গ্লাস প্রিজম এরকম কাঁচ দিয়ে তৈরি, এরকম একটা অবজেক্ট যার এই দিকে একটা ট্রায়াঙ্গুলার ফেস আছে, তাই কি না? এইটা হয়ে গেল একটা ট্রাইঅ্যাঙ্গুলার। আবার দেখো ওই পিছন দিকেও একটা ট্রায়াঙ্গুলার ফেস আছে, ওই দিকে দেখতে পাচ্ছ, এটাও একটা ট্রায়াঙ্গুলার। তাহলে ট্রায়াঙ্গুলার ফেস হলো দুটা। আবার দেখো রেক্ট্যাঙ্গুলার ফেসও আছে, এই যে এই দিকে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস, এই যে এইটা, এই যে তোমার এই দিকটা, বুঝা যাচ্ছে তো? কিন্তু আবার ওর পিছন দিকেও আবার একটা রেক্ট্যাঙ্গুলার ফেস আছে। ওই যে মনে করো আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, মনে করো সামনের এই রেক্ট্যাঙ্গুলার ফেস, ইয়েলো কালারের এটা চলে যায় তাড়াতাড়ি। তা এই যে সামনের দিকের এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস। আবার গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, মনে করো পিছন দিকের ওটা হচ্ছে আর একটা রেক্ট্যাঙ্গুলার ফেস। ইয়েস অর নো? হয়ে গেল দুইটা রেক্ট্যাঙ্গুলার ফেস। আবার নিচের দিকে দেখো আর একটা রেক্ট্যাঙ্গুলার ফেস, এই যে নিচের দিকেরটা এইটা, বুঝা যাচ্ছে? তাহলে তিনটা রেক্ট্যাঙ্গুলার ফেস হয় একটা প্রিজমে। তাহলে দুটা ট্রায়াঙ্গুলার ফেস, এই যে এই সামনে একটা, ওই পিছন দিকে একটা, ভাবো ওই পিছন দিকে ওই যে একটা, এইদিকে রেক্ট্যাঙ্গুলার ফেস তিনটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর নিচের দিকে একটা। বোঝা যাচ্ছে এবার? ইমাজিন করে ভাবো। কিন্তু দেখো আমরা যখন মানে প্রিজম দিয়ে লাইটের ডিসপারশন যখন দেখব, তখন আমরা এরকম ভাবে ছবিটা আঁকাবো না, আমরা শুধু সামনের ফেসটা আঁকাবো, শুধু সামনের ফেসটা আঁকাবো, মানে এইরকম করে প্রিজমটা ড্র করবো। গোটাটা এতগুলো ফেস ড্র করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখবা পেজ নাম্বার মোস্ট প্রবাবলি 77 পেজে এই পিকচারটা আছে। 77, এটা কত নাম্বার পেজ? 77 হবে না, সরি 111 হবে হয়তো। 111 পেজ মনে হয় আছে এই পিকচারটা। আচ্ছা, তো আরেকটু আগে যাও, তাহলে 107 এ যাও তো। হ্যাঁ, 77 পেজেই আছে। 77 পেজেই এই পিকচারটা আছে, এটাও একটা প্রিজম। এই যে এই রেক্ট্যাঙ্গুলার যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা প্রিজম। কিন্তু দেখো ব্যাপারটা কি, যে এই প্রিজমের যে দুটো অপোজিট সাইড আছে, মনে করো আমি বলছি পি কিউ আর এস আর, একই না? এই অপোজিট সাইড দুটো দেখো প্যারালাল, এই সাইডের সাথে এই সাইডটা দেখো প্যারালাল, একই না? তাহলে যখন এর মধ্যে দিয়ে লাইট যাচ্ছিল, প্রথমে লাইট রেয়ারার মিডিয়াম থেকে, এই যে দেখো লাইট যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকলো, নর্মালের কাছে চলে আসলো, আবার ডেন্সার মিডিয়াম থেকে বেরিয়ে যখন রেয়ারার মিডিয়ামে গেল, তখন নর্মাল থেকে দূরে সরে গেল, একই না? তো তাতে করে কি হচ্ছে আলটিমেটলি, যে অ্যাকচুয়াল যে পাথটা, এই যে লাইটের অ্যাকচুয়াল পাথ থেকে লাইটটা যখন বেরোচ্ছে, মানে এমার্জেন্ট রেটা একটু সরে যাচ্ছে। ইয়েস অর নো? এই সরে যাওয়াটাকে কি বলছিল? ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। কিন্তু শুধু সরে যাচ্ছে না, সরে যাওয়া রেটা আবার অরিজিনাল রের সাথেও প্যারালাল। কথাটা বুঝতে পারছো? মানে এই যে সরে যাওয়ার রেটা, মানে এই রেটা বিসি, ওটা আবার দেখো অরিজিনাল যে লাইটের পাথটা ছিল সেটার সাথে কি হচ্ছে দেখো, এটাও কিন্তু দুটো প্যারালাল।
কেন? কারণ এই প্রিজমের এই সাইড আর এই সাইডও প্যারালাল, সেই জন্য। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? কিন্তু এই প্রিজমের কি এই দুটো সাইড কি প্যারালাল? এই যে এই সাইডটা আর এই সাইডটা কি প্যারালাল? না। সেই জন্য প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট ঢোকে, তখন ওই আগের যেটা ফিনোমেনন দেখলাম, যে এমার্জেন্ট রে আর মানে অরিজিনাল রে আর এমার্জেন্ট রে যে প্যারালাল হওয়ার ব্যাপারটা, ওটা কিন্তু এখানে হবে না। বোঝা যাচ্ছে কথাটা? কারণ এদের যে অপোজিট সাইড গুলো প্যারালাল না, সেই জন্য। দেখো এখানে লেখা আছে যে আম, যখন আমরা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব নিচ্ছিলাম, রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, তাতে করে কি ছিল যে অপোজিট ফেসেস গুলো কি ছিল, তোমার প্যারালাল ছিল, হ্যাঁ কি না? সেই জন্য লাইট রে যখন এমার্জেন্ট হচ্ছিল, সেটা কিন্তু অরিজিনাল লাইটের সাথে, লাইটের পাথের সাথেও কি ছিল, প্যারালাল ছিল। কিন্তু যখন প্রিজমে দেখছি, প্রিজমের ব্যাপারটা হচ্ছে, প্রিজম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার গ্লাস প্রিজম। তার মানে কি, ওর দুটো সাইড, দুটো ফেস কিন্তু প্যারালাল না। এই যে ট্রায়াঙ্গুলার গ্লাস প্রিজম ইজ ট্রান্সপারেন্ট অবজেক্ট মেড অফ গ্লাস হ্যাভিং টু ট্রায়াঙ্গুলার ends and three rectangular side. Please note that the opposite faces of triangular glass prism are not parallel to one another. যেমন এই এক্সাম্পলটা করবা, এখানে এই ফিগারটাকে ইয়ে করা আছে, মানে ডেমনস্ট্রেট করা আছে। এখানে দেখো, এইটা একটা সাইড F1, হ্যাঁ, এইটা আর একটা সাইড F2, কিন্তু এই দুটো প্যারালাল না। কারণ এটার শেপটা কিরকম, ট্রায়াঙ্গুলার। এটা যদি রেক্ট্যাঙ্গুলার হতো, বুঝা যাচ্ছে? যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে অপোজিট সাইড দুটো কি হতো, প্যারালাল। কিন্তু এটা রেক্ট্যাঙ্গুলার না, তো এটা তো ট্রায়াঙ্গুলার, তাহলে অপোজিট সাইড গুলো কি আর প্যারালাল হলো? ওরা তো লেগে যাচ্ছে নিজেদের সাথে। ইয়েস অর নো? তাই লাইট যখন এখান দিয়ে যায়, রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব দিয়ে যায়, মনে করো ডিসপারশন হয়ে যখন আবার বেরোয়, তখন আবার প্যারালাল হয়েই বেরোয়, মানে অরিজিনাল লাইটের সাথে প্যারালাল হয়েই বেরোয়। কিন্তু এইখানে ওই ঘটনাটা হবে না। এইখানে মনে করো, এইটা মনে করো প্রিজম, এখান দিয়ে যদি লাইট আসে, একটু মনে করো ইয়ে হবে, এক second। এখান দিয়ে যদি মনে করো লাইট আসে, উম, ভাই, এখান দিয়ে যদি মনে করো লাইট আসে, ডিসপারশন হবে, আবার এরকম হয়ে বেরোবে। তাহলে কি এই লাইট আর এই লাইট কি প্যারালাল হলো? যদি এক্সটেন্ড করি, দেখো ওরা মিট করে যাবে, ইয়েস অর নো? তার মানে প্যারালাল হবে না। এই যে তাহলে এই জায়গাটা পড়বা। এবার আহ মনে রাখবা যে একটা প্রিজম যেহেতু মানে ট্রায়াঙ্গুলার শেপের হয়, একটা প্রিজম যেহেতু ট্রায়াঙ্গুলার শেপের হয়, তাহলে ওর নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল হবে, তাই কি না? এই যে দেখো তো, এইখানে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছো, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো, কিউ পি আর বলবো, ইয়েস অর নো? অ্যাঙ্গেলটা কি, কিউ পি আর। তার মানে দুটো সাইডের মধ্যে, দুটো অপোজিট সাইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটাকে আবার বলে অ্যাঙ্গেল অফ প্রিজম। সেই অ্যাঙ্গেলটাকে কি বলবো, অ্যাঙ্গেল অফ প্রিজম। এই দেখো লেখা আছে অ্যাঙ্গেল অফ প্রিজম। যেমন এখানে কোনটা, এই পিকচারে কোনটা অ্যাঙ্গেল অফ প্রিজম, কিউপিআরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। ডান কিনা বলো? তো এবার কথাটা হচ্ছে যে, যদি একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব দিয়ে যদি বের হচ্ছিল, আমি আগেও শিখালাম যে রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব দিয়ে যখন রাইট বেরোচ্ছিল, তখন কি ছিল, এমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে পরপর একজন আর একজনের সাথে কি ছিল, প্যারালাল ছিল। কারণ কি, কারণ গ্লাস হচ্ছে তোমার, তাদের অপোজিট সাইড গুলো প্যারালাল ছিল। কিন্তু গ্লাস প্রিজমে আমি কি বললাম, যে এমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে কিন্তু প্যারালাল হবে না, ইজ নট প্যারালাল টু দা ইনসিডেন্ট রে। তাহলে এই জায়গাটাও একটা ব্র্যাকেট করে দাও, যেটুকুনি আমি ব্র্যাকেট করেছি। এটার রিজন কিন্তু এখানে দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজন। তোমার গ্লাস প্রিজমে কেন প্যারালালি ভাবে বের হচ্ছে, কারণ এখানে লেখা আছে যে অপোজিট ফেসেস অফ দা গ্লাস প্রিজম আর আর প্যারালাল, নাকি না?
কিন্তু সরি, অপোজিট অপোজিট ফেসেস অফ মানে গ্লাস স্ল্যাব হচ্ছে প্যারালাল, তাই ওখানে প্যারালালি বেরোচ্ছে। কিন্তু গ্লাস প্রিজমে কি লেখা আছে দেখো, গ্লাস প্রিজমের ক্ষেত্রে দেখো লেখা আছে যে অপোজিট সাইড আর নট প্যারালাল টু ওয়ান অ্যানাদার, তাই ওখানে কিন্তু প্যারালাল ভাবে বেরোবে না। দেখো এইখানে যদি তোমাকে গ্লাস প্রিজমের মধ্যে যদি আমি পিকচারটা ড্র করে মানে দেখাই, তাহলে এটা হচ্ছে এরকম, কিভাবে রিফ্র্যাকশন হচ্ছে। তুমি ইমাজিন করো এটা হচ্ছে একটা গ্লাস প্রিজম। তোমরা বুকের ছবিটা দেখবে, আমি এখানে আমার ছবিটা ড্র করছি। এইবার দেখো, মনে করো এখান থেকে একটা লাইট রে আসছে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, বুঝা গেল? এবার যেখানে ইনসিডেন্ট রে হচ্ছে ওখানে পারপেন্ডিকুলারলি আমাকে একটা নর্মাল ড্র করতে হবে, ইয়েস অর নো? আমাকে এখানে একটা নর্মাল ড্র করতে হবে, করলাম। এবার এই লাইটের অরিজিনাল পাথ হচ্ছে এটা, দেখো এই লাইটের অরিজিনাল পাথ হচ্ছে এটা, কিন্তু বাইরে ছিল রেয়ারার মিডিয়াম, হ্যাঁ কি না? আর কাচের প্রিজমটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, ইয়েস অর নো? তো রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ঢুকলে লাইটের রে নর্মালের কাছে চলে আসে, ইয়েস অর নো? এই যে দেখো, নর্মালের একটু কাছে নিয়ে চলে আসলাম। এই বোঝা যাচ্ছে তো? মনে করো এই যে এইটা হচ্ছে নর্মাল, একটু কাছে নিয়ে চলে আসলাম, এইটা অরিজিনাল পাচ্ছিল, তার থেকে একটু সরে গেল, নর্মালের কাছে চলে আসলো। এইবার যেখানে, তাহলে এটা হয়ে গেল রিফ্র্যাক্টেড রে, ইয়েস অর নো? এটা রিফ্র্যাক্টেড রে হলো। তাহলে রিফ্র্যাক্টেড রে প্রিজমের অপোজিট সাইডে যেখানে গিয়ে পড়ছে ওখানেও আবার একটা নর্মাল ড্র করতে হবে। ধরে নাও এখানে একটা নর্মাল ড্র করলাম। এবার লাইটের রেটা দেখো ডেন্সার মিডিয়াম থেকে কোন দিকে যাচ্ছে, রেয়ারার মিডিয়ামের দিকে যাচ্ছে। এবার লাইটের রে ছিল এইটা, কিন্তু রেয়ারার মিডিয়ামে যাওয়ার সময় নর্মাল থেকে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। এইটা নর্মাল, হ্যাঁ কি না? নর্মালের কাছে না, নর্মাল থেকে কি হয়ে যাবে, দূরে সরে গেল, নর্মাল থেকে কি হয়ে গেল, দূরে সরে গেল। তাহলে এইটা লাস্টের এই রেটা হয়ে গেল এমার্জেন্ট রে, হ্যাঁ কি না? এমার্জেন্ট রে। বুঝা যাচ্ছে তো কথাটা? আমি কিন্তু খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে তুমি এবার হিসাব লাগাও, এই দিকে যদি আমি ইনসিডেন্ট রে কে যদি পিছন দিকে মানে বাড়াই, এই যে এই দিকে বাড়াচ্ছি আমি, হ্যাঁ, আর যদি এমার্জেন্ট রে কেও পিছন দিকে বাড়াই, এই যে বাড়াচ্ছি, তাহলে দুটা টাচ করে গেল না এখানে? তাহলে কি প্যারালাল হলো? আহ বুঝলা কথাটা? এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, একটু বড় করে দিই, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, একটু এটা বুঝতে হবে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এই এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে আহ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই অ্যাঙ্গেলটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝলা কথাটা? তাহলে এইটা আমি আর কিন্তু এবিসিডি করে আর বোঝাচ্ছি না, হ্যাঁ। এবিসিডি করে তো আমি কিন্তু অরিজিনাল ব্যাপারটা কিন্তু বলে দিলাম সব। এইটা হচ্ছে অরিজিনাল পাথ, এই যে এ থেকে যে লাইনটা সোজা বের হয়ে গেল, এটা অরিজিনাল পাথ। আর এইখানে একবার রিফ্র্যাকশন হচ্ছে, আবার এইখানে একবার রিফ্র্যাকশন হচ্ছে, দুবার রিফ্র্যাকশন হচ্ছে। তাহলে লাস্টের এটা হয়ে গেলো এমার্জেন্ট রে। তাহলে অরিজিনাল পাথ আর এমার্জেন্ট রে কে পিছন দিকে তুমি এক্সটেন্ড করো, তাহলে দেখো ও পয়েন্টে মিট করছে, বুঝা গেল? তাহলে এখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে আয়নারে ভাই তাড়াতাড়ি, হ্যাঁ, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা বিওসি, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন। কি পারবা তো এটা করতে নিজেরা? না হলে ভিডিওটা আরেকবার দেখবা। ভিডিও আমি তো তাও রেয়ার আর মিডিয়াম, ডেন্সার মিডিয়াম বলে করালাম, বইতে তাও লেখা নাই। আমি একদম ভালো করে বুঝাই দিলাম কেন এই দিকে সরে যাচ্ছে, কেন ওই দিকে সরে যাচ্ছে, বুঝা গেল? তাহলে তোমরা এখান এখান থেকে এবার যেটা রাখবে,
সেটা হচ্ছে যে এই প্যারাগ্রাফটা আলাদা করে একটা ব্র্যাকেট করো, ইফ উই লুক কেয়ারফুলি। এখান থেকে আগেরটা এখান থেকে ইয়ে করো, তোমার এখান থেকে শুরু করো, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করবা, সেই ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করবা এই যে এইখানে প্রিজমের এইখানে। কিন্তু হচ্ছে তোমার আহ এখান থেকে যে কি আছে, এইখানে প্রুফ করা আছে যে ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে যে প্যারালাল না সেইটা। বুঝা গেল কথাটা? মানে পরের প্যারাগ্রাফটাতে লেখা আছে কি ইনসিডেন্ট রে হচ্ছে তোমার এইটা, আর এমার্জেন্ট রে হচ্ছে তোমার এটা। এই দুটো এখানে টাচ করে গেল, তার মানে ওটা প্যারালাল না। প্যারালাল লাইন কি কখনো নিজেদেরকে টাচ করে? না। কোন পয়েন্টে টাচ করলো? পয়েন্ট ও তে টাচ করলো। তাহলে ওখানে যে একটা অ্যাঙ্গেল বানালো, ইওডি যে অ্যাঙ্গেলটা বানালো, ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কি জানতো? তাহলে তোমরা এখানে এইভাবে ব্র্যাকেট গুলো করবা। দেখো ব্র্যাকেটটা করবা হচ্ছে, দেখো এখানে এই পরের ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, এখানে থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেটটা শেষ করবা এইখানে। কিন্তু এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ইয়েটা ডেফিনেশনটা এখানে রাখবা। কি বোঝা গেল ব্যাপারটা? এখান থেকে ডাউট থাকলে বলো। এবার চলে আসি হচ্ছে ডিসপারশন অফ লাইট। 1665-এ স্যার আইজ্যাক নিউটন হোয়াইট লাইটের উপরে এক্সপেরিমেন্ট করছিল। এই যে দেখো হোয়াইট লাইটের উপরে এক্সপেরিমেন্ট করছিল, হোয়াইট লাইটে গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে পাস করাচ্ছিল। তুমি ইমাজিন করো এটা একটা গ্লাস প্রিজম, এই যে পি কিউ আর এটা হচ্ছে একটা গ্লাস প্রিজম। এই দিক থেকে হোয়াইট লাইটটা আসছে, যখন গ্লাস প্রিজম থেকে লাইটটা বেরোচ্ছে তখন ও সাতটা কালারে ডিভাইডেড হয়ে গেল। সাতটা কালারে ডিভাইডেড হয়ে গেল, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। নিচ থেকে উপরে পড়লে, শর্টে পড়লে ওটা কি হয়? ভিপ জিও, হ্যাঁ কি না? VIB GY O R, V for violet, I for indigo, B for blue, G for green, Y for yellow, O for orange, red for red। তাহলে তুমি শর্ট নামটা মনে রাখবা ভিপ জিও, নিচ থেকে উপরে, তাহলে তুমি ওটা নামটা পেরে যাবে। তো এই যে একটা লাইট, একটা সাদা লাইট সাত রকমের কালারের লাইটে ডিভাইডেড হয়ে যাওয়াকে ডিসপারশন অফ লাইট বলে। তো স্যার আইজ্যাক নিউটন এটা যে করেছিল, এটা জাস্ট একটু রিডিং করে রাখবা ভালো করে। আর এইখানে হচ্ছে ভিবজিওর কথাটা ইয়ে করে রাখো, ভি মানে কি, আই মানে কি, ডি মানে কি, জি মানে কি, ওয়াই ও আর মানে কি, এগুলো এখানে লেখা আছে। এবার আমরা আসবো হচ্ছে যে স্যার সবার উপরে কোন লাইট থাকবে? সবার উপরে থাকবে রেড। আর সবার নিচে কোন লাইট থাকবে? সবার নিচে থাকবে হচ্ছে ভায়োলেট। ভিপ জিওর কথাটা কোথা থেকে শুরু হচ্ছে? ভি থেকে শুরু হচ্ছে না? তো ভি থাকবে সবার নিচে, আর শেষ কি দিয়ে হচ্ছে? আর দিয়ে শেষ হচ্ছে, তো আর থাকবে সবার উপরে, মানে রেড থাকবে সবার উপরে। বুঝা গেল কথাটা? তাহলে ভি থেকে শুরু, আর তার মানে রেড থাকলো টপে, আর ভায়োলেট থাকলো সবার নিচে। এটা মনে রাখবা। তারপরে ডেফিনেশনটা মার্ক করে রাখো, ডিসপারশন অফ লাইটের ডেফিনেশন, এই ব্র্যাকেট করা যেটা আছে, যে হোয়াইট লাইট যখন প্রিজম দিয়ে যায়, হোয়াইট লাইট স্প্লিট হয়ে সাতটা কালারের লাইটে ডিভাইডেড হয়ে যায়, এটাকেই বলা হয় ডিসপারশন অফ লাইট। স্যার আমরা যদি সানলাইট, আমরা যদি যে কোনো হোয়াইট লাইট নিই, সেটা ইলেকট্রিক বাল্ব থেকে বের হয়ে আসা হোয়াইট লাইট হোক বা সান থেকে আসা হোয়াইট লাইট হোক, তাহলেও কি সেম হবে? হ্যাঁ, সেম হবে। তাই এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো, যে এ সিমিলার ব্যান্ড অফ সিমেন্ট কালার ইজ প্রডিউসড when beam of white light from an electric bulb falls on triangular glass prism। ঠিক আছে তো? আচ্ছা, এইবার চলে আসি আমরা কেন তোমার প্রিজমের মধ্যে দিয়ে হোয়াইট লাইট গেলে কেন ওটা সাতটা কালারে ডিভাইডেড হয়ে যায়। তুমি ইমাজিন করো, এটা মনে করো একটা প্রিজম।
এবার এখান দিয়ে মনে করো হোয়াইট লাইট আসছে, এখান দিয়ে মনে করো হোয়াইট লাইট আসছে। এবার এই হোয়াইট লাইটের মধ্যে অনেকগুলো লাইট আছে, মনে করো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, আর কি আছে, রেড। 7 রকমের লাইট মিক্স হয়ে হোয়াইট লাইট হয়ে আসছে। তো রেড কালারের স্পিড হচ্ছে সব থেকে হাই, রেড কালারের লাইটের স্পিড হচ্ছে হাইয়েস্ট স্পিড। বুঝা গেল কথাটা? তাই যখন এ প্রিজমের মধ্যে ঢুকবে, প্রিজম রেয়ারার মিডিয়াম না ডেন্সার মিডিয়াম? ডেন্সার মিডিয়াম। তো ডেন্সার মিডিয়ামে ঢুকলেও ওর অতটা ডিসপারশন হয় না, মনে করো হালকা ডিসপারশন হয়ে বেরিয়ে যাবে এইরকম। বুঝলা কথাটা? কিন্তু অরেঞ্জের স্পিড তার থেকে একটু কম, তাহলে অরেঞ্জের যে অরেঞ্জের লাইটটা তার আরেকটু বেশি ডিসপারশন হবে, বেশি মনে করো রিফ্র্যাকশন হবে, মানে আরেকটু বেশি বেঁকে যাবে। বুঝা যাচ্ছে? তার থেকে আরো কম স্পিড হচ্ছে ইয়োলো। তাহলে ইয়োলো যখন ডেন্সার মিডিয়ামে ঢুকবে ও ওর স্পিড আরো কমে যাবে। বুঝা গেল এবার? তাহলে যেটা হাইয়েস্ট স্পিড তার অত বেশি রিফ্র্যাকশন হয় না, ও প্রায় সোজাভাবে বেরিয়ে যায়। কিন্তু তার থেকে কম স্পিড যেগুলো অরেঞ্জ, ইয়েলো, তারা তাদের একটু বেশি বেশি করে রিফ্র্যাকশন হয়। তাহলে রিফ্র্যাকশন যখন হবে তখন ওরা দেখো এরকম করে কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। বুঝা গেল কথাটা? এরকম করে বেশি যত এখানে ঢুকবে তত বেশি করে ডিসপারশন হবে। তাহলে রেড আলাদা হয়ে গেল, তারপরে অরেঞ্জ আলাদা হয়ে গেল, তারপরে ইয়েলো আলাদা হয়ে গেল, গ্রিন আলাদা হয়ে গেল, ব্লু আলাদা হয়ে গেল, ইন্ডিগো আলাদা হয়ে গেল, আর ভায়োলেট আলাদা হয়ে গেল। এটা কেন? কারণ সব লাইটের স্পিড আলাদা আলাদা। যেই লাইটের স্পিড যত বেশি তার ডিসপারশন তত কম হবে, আর যেই লাইটের স্পিড যত কম তার ডিসপারশন তত বেশি হবে। সেই জন্য ওরা আলাদা আলাদা হয়ে যায় প্রিজমে ঢোকার পরে। প্রিজমে ঢোকার আগে ওদের মনে করো স্পিড একই ছিল, কারণ ওরা রেয়ার আর মিডিয়ামে ছিল। ইয়েস অর নো? রেয়ার আর মিডিয়ামে তো অত বেশি এফেক্ট হবে না ওদের স্পিডে, কিন্তু যখনই ডেন্সার মিডিয়ামে ঢুকবে এক একটা লাইট এক একটা স্পিডে যায়, সেই জন্য তখন ওরা আলাদা আলাদা হয়ে যাবে। কি ক্লিয়ার হলো ব্যাপারটা? তাই এই ডিসপারশন অফ লাইটটা টোটালটা কিসের উপরে ডিপেন্ড করছে? স্পিড অফ ডিফারেন্ট লাইট। এই যে এখান এখান থেকে থার্ড ব্র্যাকেট করবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। এই যে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটে কি লেখা আছে, দ্য ডিসপারশন অফ হোয়াইট লাইট অকার্স বিকজ কালার্স অফ হোয়াইট লাইট ট্রাভেল এট ডিফারেন্ট স্পিডস থ্রু দ্য গ্লাস প্রিজম। তারপরে এখানে চলে আসো, সব থেকে বেশি স্পিড কার? রেড কালার। দ্য রেড কালার হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইন গ্লাস প্রিজম। তাই কি হবে, রেড কালারের ডিভিয়েশন সব থেকে কম হবে, ইজ ডিভিয়েটেড দ্য লিস্ট। সেই জন্য রেড কালার সবার উপরে থাকে। ডিউ টু দিস দ্য রেড কালার ফর্মস দ্য আপার পার্ট অফ দ্য স্পেকট্রাম। কিন্তু সব থেকে কম স্পিড কার? ভায়োলেট। তাহলে ভায়োলেটের মিনিমাম স্পিড জন্য ওর ডেভিয়েশনটা অনেক বেশি হবে। তা ভায়োলেট কালার ইজ ডেভিয়েটেড ম্যাক্সিমাম। তাই ভায়োলেট কালার কোথায় থাকবে? সবার নিচের দিকে থাকবে, বটম অফ দ্য স্পেকট্রাম। কি বোঝা গেল ব্যাপারটা? বাকিটা পড়বা, কিন্তু আমি দেখো থার্ড ব্র্যাকেট কিন্তু শেষ করেছি এখানে। পড়বা কিন্তু পুরোটাই একটু, হ্যাঁ, সে যাই লেখা থাকুক না কেন, মেন এগুলো লাইন আমি ব্র্যাকেট করে রেখেছি। তাহলে এবার চলে আসি যে স্যার আমি পাশাপাশি যদি দুটা প্রিজম রাখি, মনে করে একটা প্রিজমকে সোজা ভাবে রাখলাম, নিউটনই করেছিল এটা, আবার তার পাশেই আর একটা প্রিজমকে উল্টা করে রাখলাম, তাহলে দেখো প্রথমে হোয়াইট লাইটটা যখন ঢুকছে তখন 7টা কালারে ডিভাইড হয়ে গেল, ইয়েস অর নো? কিন্তু পরে যখন সেকেন্ড প্রিজমে যখন আবার ঢুকছে উল্টা করা, তখন সেই 7টা কালার আবার একসাথে রিকম্বাইন হয়ে আবার হোয়াইট লাইট হয়ে বেরোচ্ছে। বুঝা গেল? কিন্তু কন্ডিশন কি, তোমাকে একটা প্রিজম যদি সোজা রাখো পরের প্রিজমটা কিন্তু উল্টা রাখতে হবে। দুটা পাশাপাশি প্রিজম সোজা রাখলে কিন্তু হবে না,
দুটা, একটা সোজা থাকলে আর এক পাশেরটা উল্টা রাখবে, তাহলে হোয়াইট লাইট গুলো আবার রিকম্বাইন, মানে হোয়াইট লাইট হয়ে আসলো তোমার 7টা কালারে ডিভাইড হলো, তারপরে আবার 7টা কালার এক হয়ে আবার হোয়াইট লাইট হয়ে বেরোলো। কি বোঝা যাচ্ছে কথাটা তো? তাহলে এই জায়গাটা এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, এগুলা বেশি লাগবে না, এগুলা লেখা বড় বড় আছে কিন্তু অত বেশি লাগবে না। যে the seven colored light of the spectrum can be recombined to give back the white light. এখানে আহ, এই মানে লাইটের রে দিয়ে পি কিউ আর, একটা প্রিজম নিয়েছে পি কিউ আর যেটা সোজা, আর একটা প্রিজম নিয়েছে পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ যেটা কিনা উল্টা। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে যে দ্য ফার্স্ট গ্লাস প্রিজম মানে পি কিউ আর লাইট গুলোকে ডিসপার্স করে দিল, স্প্লিট করে দিল কটা কালারে, 7টা কালারে। কিন্তু সেকেন্ড যে প্রিজম আছে মানে পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ, সেই 7টা কালারকে আবার নিল, নিয়ে আবার ডিসপার্স করে আবার রিকম্বাইন করে আবার অরিজিনাল হোয়াইট লাইটে কনভার্ট করে আবার মানে ছেড়ে দিল, যেটা কিনা স্ক্রিন এস এ কাস্ট হচ্ছে। স্ক্রিনটা দেখে নাও, এইটা হচ্ছে স্ক্রিন এস, এই যে এটা দেখো পাশে এস লেখা। কি বোঝা গেল? তাহলে মেন লাইন হচ্ছে এই যে লাস্টের দুটো, যে সেকেন্ড প্রিজম হ্যাজ বিন প্লেসড ইন রিভার্স পজিশন, মনে রাখতে হবে, উল্টা করে রাখতে হবে, ডিউ টু হুইচ দ্য রিফ্রাকশন প্রডিউসড বাই দ্য সেকেন্ড প্রিজম ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্যাট প্রডিউসড বাই দ্য ফার্স্ট প্রিজম, মানে প্রথম প্রিজমের উল্টা কাজ করবে। বলো এখান থেকে এখানে কিন্তু খুবই সিম্পল, জাস্ট ফ্যাক্ট হিসাবে দেওয়া, কারণ হিসাবে কিন্তু দেওয়া নাই। বোঝা গেল? যে কি কারণে আবার রিকম্বাইন হলো ওটা কিন্তু দেওয়া নাই, খালি দেওয়া আছে যে দুটো পাশাপাশি প্রিজম, একটা সোজা একটা উল্টা, ফার্স্টের প্রিজমটা স্প্লিট করবে, সেকেন্ড প্রিজমটা কম্বাইন করবে, মানে ইনফরমেশন হিসেবে দেওয়া আছে। রিজনটা কিন্তু দেওয়া নেই, কেন আবার রিকম্বাইন করলো ওরকম কিন্তু দেওয়া নেই, তাই এটা কিন্তু সোজা। কি বুঝতে পারলা? তাহলে এবার চলে আসি যে রেইনবো। রেইনবোর ব্যাপারটা কি? প্রথমত হচ্ছে যে রেইনবোর মধ্যে, এই দিকে তাকাও একবার, রেইনবোর মধ্যে এই গোলটা ভাবো একটা রেইন ড্রপ, ভাবো এটা একটা জলের ফোঁটা, এই জলের ফোঁটা প্রিজমের মতো কাজ করে, বুঝলা? গ্লাস প্রিজম যেরকম সেরকম কাজ করে। তার মানে এই জলের ফোঁটার মধ্যে যখন হোয়াইট লাইট ঢুকবে, সেই হোয়াইট লাইটটা 7টা কালারে ডিভাইডেড হয়ে যাচ্ছে না। বুঝা গেল কথাটা? কিন্তু এখানে একটু ব্যাপার আছে, যে তুমি যদি রেইন ড্রপের এই সাইডটাকে স্ক্রিন ওয়ান ভাবো, মানে ফেস ওয়ান ভাবো, আর এইটাকে যদি ফেস টু ভাবো, যেমন প্রিজমের দেখো, প্রিজমের এইটা ছিল, এই যে এই দিকটা ছিল ফেস ওয়ান, দেখবা উপরের প্রিজমের ছবিটা, এই যে এইখানে প্রিজমের ছবিটা দেখো, এই দিকটা ছিল ফেস ওয়ান, এই দিকটা ছিল কি ফেস টু, হ্যাঁ কি না? সেরকমই তুমি রেইন ড্রপের যেই দিক থেকে লাইটটা ঢুকছে, এই যে এই দিকটাকে তুমি ভাবো ফেস ওয়ান, আমি F1 লিখে দিচ্ছি, আর এই দিকটাকে ভাববা কি বলতো ফেস টু। ফার্স্ট ফেজে দেখো ডিসপারশন হচ্ছে, কিন্তু সেকেন্ড ফেজে দেখো রিফ্লেকশন হচ্ছে। বুঝা যাচ্ছে? সেকেন্ড ফেজে কি হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে। এইটাই জাস্ট তোমাকে একটু মাথায় রাখতে হবে। মানে নর্মাল প্রিজমের থেকে রেইন ড্রপ এর কি ডিফারেন্স, যে রেইন ড্রপে লাইটটা ডিসপার্স হয়ে এই দিক দিয়ে বেরোয় যাচ্ছে না, বুঝা গেল? উল্টা দিক দিয়ে কি হচ্ছে না বললাম, বেরোয় যাচ্ছে না, ওটা কি হচ্ছে এই দিক দিয়ে রিফ্লেক্ট করে আবার এই দিকে বেরোচ্ছে, বেরোয় তোমার চোখের মধ্যে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা খালি একটু মাথায় রাখতে হবে, আর এটাকেও তোমাকে ইনফরমেশন ফর্মেই মাথায় রাখতে হবে, কেন রিফ্লেকশন হচ্ছে ওটা বুঝতে হবে না। তোমাকে খালি জেনে রাখতে হবে যে রেইন ড্রপে যখন লাইট ঢোকে প্রথমে 7টা কালারে ডিভাইড হলো, কিন্তু পরের স্ক্রিনে ওটা রিফ্লেক্ট হয়ে বেরোচ্ছে। না, কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে অ্যাটমসফিয়ারে টাইনি টাইনি ওয়াটার ড্রপলেটস থেকেই যায়, সেই টাইনি টাইনি ওয়াটার ড্রপলেটস গুলো এক একটা প্রিজমের মতো কাজ করে।
যারা কিনা সানের হোয়াইট লাইটকে ডিসপার্স করে মানে 7টা কালারে ডিভাইড করে তোমার চোখে ফেলে, তাই ওটা আমরা দেখতে পাই। বুঝা গেল কথাটা? তাহলে স্যার রেইনবো সম্পর্কে প্রথম কি ইনফরমেশন, প্রথমে রেইনবোর ডেফিনেশনটা মার্ক করে নাও যে রেইনবো ইজ এ আর্ক। আর্ক মানে কি, এরকম বেঁকানো একটা ইয়ে ফিগার, আর্ক বলে, which color visible in the sky which is produced by the dispersion of sun's light by raindrops in the atmosphere। এবার স্যার আমরা রেইনবো কোন দিকে দেখতে পাই? সানের উল্টা দিকে, মনে রাখবা। যেই দিকে সান আছে ওই দিকে পিঠ করে দাঁড়াতে হবে, তার উল্টা দিকে দেখতে হবে, রেইনবো দেখা যাবে। এই যে উই ক্যান সি দা রেইনবো ইফ উই স্ট্যান্ড উইথ আওয়ার ব্যাক টুয়ার্ডস দা সান, মানে সানের দিকে পিঠ করে দাঁড়াতে হবে, তাহলে সানের উল্টা দিকে রেইনবো দেখা যাবে। অ্যান্ড রেইন ইন ফ্রন্ট অফ আস, a rainbow is always formed in a direction opposite to that of sun। বুঝা গেল কথাটা? তাহলে স্যার রেইনবো কেন দেখা যায়? কারণ আমি কি বললাম যে রেইন ড্রপ গুলো কি, এক একটা রেইন ড্রপ কিসের মতো বিহেভ করে? অ্যাক্টস অ্যাজ এ টাইনি গ্লাস প্রিজম। তাই ওরা হচ্ছে লাইটটাকে, সানের লাইটটাকে স্প্লিট করে 7টা কালারে ডিসপারশন করে দেয়। তাহলে এইটা আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করে দাও। এবার কিভাবে রেইনবো ফর্ম হচ্ছে এটা এখান থেকে এত অব্দি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, কিন্তু এত বড় মনে হয় না আসবে এবিসিডি করে। হ্যাঁ, এটা জাস্ট রিডিং করার মতো করে পড়বো। আমি কি বললাম, আমি বলে দিয়েছি কিন্তু অলরেডি, যে সান থেকে হোয়াইট লাইট এরকম করে আসছে, প্রথম এই দিকের ফেসটা দিয়ে যখন ঢুকবে তখন ডিসপারশন হচ্ছে, দেখো লাইটটা স্প্লিট হয়ে গেল, একই না? কিন্তু সেকেন্ড স্ক্রিনে যখন ওই লাইট গুলো পড়বে ওরা ডিসপারশন হবে না, ওটা কি হবে? রিফ্লেক্ট হবে। তাহলে রিফ্লেক্ট হয়ে দেখো এই দিক দিয়ে এইরকম ভাবে বেরোবে। স্যার এই জায়গাটা একটু বেঁকে গেল কোনো কোনো, কারণ রেইনড্রপের ভিতরেরটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, হ্যাঁ কি না? কিন্তু বাইরেরটা কি, রেয়ারার মিডিয়াম, সেই জন্য এই জায়গাটায়ও একটু বেঁকে গেল। তো এই জায়গাটায় যদি তুমি চোখ রাখো তাহলে তুমি এরকম 7টা কালার দেখতে পাবা। তাহলে দেখো সান আছে এই দিকে, হ্যাঁ কি না? কিন্তু তুমি তাকাচ্ছ তার উল্টা দিকে। মনে রাখবা, সান যেই দিকে থাকে তার উল্টা দিকে তুমি রেইনবো দেখতে পাবা। তাহলে তোমাকে সানের দিকে পিট করে দাঁড়াতে হবে, সানের দিকে মুখ করে না। তাহলে এই ব্যাপারটাও এখানে সব লেখা আছে এবিসিডি করে, তোমরা এটা পড়বা ভালো করে। এইখানে মেন লাইন হচ্ছে এইটা, মানে মেন লাইন বলতে কি, ওই যে রিফ্লেকশনের লাইন, লাইনটা হচ্ছে এটা। আহ, এই যে the spectrum undergoes total internal reflection at point C with the raindrop and finally reached out the raindrop at point D। মানে এই যে সি পয়েন্ট থেকে কি হচ্ছে বলেছে, রিফ্লেকশন হচ্ছে বলেছে। নেক্সট চলে আসো যে আহ, আমরা যদি কোনো সানি ডেতে, বুঝতে পারছো, আমরা যদি কোনো সানি ডেতে সানের দিকে, সানের উল্টা দিকে মুখ করে যদি আমরা ওয়াটার স্প্রে করি, মুখের মধ্যে জল নিয়ে ফু মারলাম, তো ওখানেও দেখবা তোমার চোখের সামনে একটা ছোট্ট রেইনবো তৈরি হচ্ছে। বা মনে করো ওই যে হেয়ার স্প্রে করে না, ওই স্প্রেটা মারলা, কিন্তু সানটা উল্টা দিকে থাকতে হবে। We can also see a rainbow on a sunny day if we look through a spray of water from a fountain হোক, ওয়াটারফল হোক, বা তুমি মুখ দিয়ে কিছু জল স্প্রে করলা, বা হেয়ার স্প্রে দিয়ে জল স্প্রে করলা, সেখানেও ছোট্ট একটা রেইনবো দেখতে পাওয়া যায়। কি বলো, রেইনবো থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নেই তো? তাহলে এবার নেক্সট পার্টটাতে চলে আসি আমরা, কি পরের পার্টটার নাম কি? আরে আসছে না কেন? অ্যাটমসফিয়ারিক ডিসপারশন কি হয়ে যাবে না? রিফ্লেকশন কি হয়ে যাবে তো? অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনটা স্টার্ট করার আগে আমি তোমাকে একটা জিনিস বুঝাতে চাই যে তোমরা আগের পার্টগুলোতে যখন পড়েছো যে অনেক ফার ইনফিনিটি থেকে যখন লাইট আসে, ইনফিনিটি থেকে যখন লাইট আসে তখন ওটা প্যারালাল হয়ে আসে না?
কিন্তু যদি নেয়ার অবজেক্ট থেকে যদি কোনো লাইট আসে তাহলে ওটা এরকম হয়ে আসে, ডিসপার্স, সরি, কি বলে, ডাইভার্জ হয়ে আসে। কেন? একই লাইট যদি এই নেয়ার অবজেক্টটাকে যদি আমি দূরে সরিয়ে দিই তাহলে এই লাইটটা প্যারালাল হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো তো? কেন হচ্ছে ইনফিনিট থেকে লাইট কেন প্যারালাল হয়ে আসে, আর কাছে থাকা কোনো অবজেক্ট থেকে আসা লাইট এরকম ডাইভার্জ হয়ে আসে? তার কারণ হচ্ছে, এই যে দেখে নাও, এটা কিন্তু বইতে লেখা নাই, এগুলা জিনিস শিখে রাখতে হবে, না হলে তো অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন বলে লাভ নাই। মনে করো, এইটা মনে করো আর্থ, আর্থের সারফেস, মনে করো এইটা হচ্ছে আর্থের সারফেস। এবার আর্থের সারফেসের চারিদিকে এখানে অ্যাটমসফিয়ার আছে, সিরিয়াসলি করে বুঝছো তো? নাহলে কিন্তু বকা দিব বলে দিলাম। এবার ওপর থেকে সানের হিট এসে পড়ছে আর্থে, তাহলে আর্থের সারফেসটা অনেক হট হয়ে যাচ্ছে। তাহলে আর্থের একদম কাছে থাকা যে এয়ারটা, সেই এয়ারটা বেশি হট হচ্ছে, ইয়েস অর নো? মোর হট হচ্ছে। কিন্তু ওর ওপরের যে আরেকটু এয়ারটা সেটা একটু লেস হট, ইয়েস অর নো? তার উপরের এয়ারটা আরো মনে করো আরো লেসার হট হচ্ছে। তার উপরের এয়ারটা মনে করো কুল হচ্ছে, একটু ঠান্ডা। তার উপরের এয়ারটা মনে করো মোর কুল হচ্ছে। যত উপরের দিকে যাবা টেম্পারেচার তত কমতে থাকে, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো, এইবার আমি কি করছি, যে এই ইয়েকে আমি করে দিচ্ছি, আলাদা আলাদা সেগমেন্টে ডিভাইড করে দিলাম, আলাদা আলাদা সেগমেন্টে ডিভাইড করে দিচ্ছি, ঠিক? তাহলে আমি বলতে পারি যে যেই এয়ারটা বেশি হট, এই এয়ারটার মধ্যে এয়ারের পার্টিকেল গুলো অনেক দূরে দূরে থাকবে, কারণ হট এয়ারে পার্টিকেল বেশি মুভ করে, জানো তো? এক্সপ্যান্ড করে, মনে আছে তো? তাহলে এইটা হচ্ছে এক্সপ্যান্ড করা, মানে কি পার্টিকেল গুলো দূরে দূরে আছে, তার মানে এটা রেয়ারার মিডিয়াম, বুঝলা? কিন্তু যত উপরের দিকে যাবা তত এয়ার কুল হচ্ছে, তার মানে এয়ারের পার্টিকেল গুলো কাছাকাছি আছে, অত বেশি মুভ করছে না, তার মানে এটা ডেন্সার মিডিয়াম। বুঝলা এবার কথাটা? তো এবার মনে করো এখানে একটা ট্রি আছে, দূরে, অনেক দূরে একটা ট্রি আছে। এবার মনে করো ট্রি এর এই পয়েন্ট থেকে মনে করো একটা লাইট বেরোচ্ছে, লাইটটা আমি অন্য কালার দিয়ে দিই, আর একটু বোল্ড করে দিই, বলে তাহলে ওটা বুঝতে পারবে না। মনে করো এখান থেকে একটা লাইট বেরোচ্ছে, ভাবো এখান থেকে একটা লাইট বেরোচ্ছে। তাহলে লাইট দেখো রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকলো, উপরেরটা একটু ডেন্স হবে। তাহলে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢোকার সময় একটু বেঁকে যাবে, হ্যাঁ কি না? তারপরে আর উপরের এয়ারটা আরো ডেন্স, তাহলে আরেকটু বেঁকে যাবে, ইয়েস অর নো? উপরের এয়ারটা আরো ডেন্স, তাহলে আরেকটু বেঁকে যাবে, হয়ে গেল প্যারালাল। বুঝলা কথাটা? তারপরে মনে করো আর একটা লাইট বেরোচ্ছে এখান থেকে, সেটা আরেকটু বেঁকে যাবে। এখানে যদি নর্মাল ড্র করবা, যদি এখানে নর্মাল ড্র করো, দেখো নর্মালের কাছে চলে এসছে, ইয়েস অর নো? এখানেও যদি একটা নর্মাল ড্র করো তাহলে নর্মালের, সরি, নর্মাল থেকে দূরে সরে যাবে, হ্যাঁ, না না, নর্মালের তো কাছেই চলে আসবে, এই যে দেখো এখানে আসলো। তারপরে মনে করো আবার এখানে আসলো, এখান থেকে মনে করো আরেকটু বেঁকে গেল, বা এইখানে মনে করো একটা লাইটের আর একটা এয়ারের আর একটা ইয়ে ড্র করে দিই, লেয়ার ড্র করে দিই। মনে করো এইখানে আর একটা এয়ারের লেয়ার আছে, এখান থেকে এটা প্যারালাল হয়ে গেল। বুঝলা কথাটা এবার? তার মানে অ্যাটমসফিয়ারের মধ্যেও কিন্তু ডেনসিটির আলাদা আলাদা পার্থক্য থাকে। যত নিচের এয়ার তত হট, বোঝা যাচ্ছে, তত রেয়ার, আর যত উপরের দিকে যাবা তত এয়ার কুল হতে থাকে, তত ডেন্স হতে থাকে। এটার জন্য একটা দূর থেকে আসা অবজেক্টের থেকে আসা লাইট, সেই লাইট গুলো শুরু হয় এইভাবে, বুঝলা? ডাইভার্জ হয়ে শুরু হয়, কিন্তু যেতে যেতে কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। বুঝলা কথাটা এবার? এইটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে দেখো এইখানে এবার কথাটা বুঝে যাবা, যে এই যে দেখো আমি মেন যে হাইলাইট করে রেখেছি, যে সাম অফ দ্য এয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার আর কোল্ড, whereas the other layer of atmosphere are comparatively warm। এবার কুল এয়ার মানে কুলার এয়ার মানে কি বললাম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, হ্যাঁ কি না? আর ওয়ার্মার এয়ার মানে আমি কি বললাম, অপটিক্যালি
রেয়ার আর মিডিয়াম। মেন জিনিস হচ্ছে এই এই যে তিনটা লাইন আমি আন্ডারলাইন করে রেখেছি সে যেভাবে আমি ব্র্যাকেট করেছি সেভাবেই করবা। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, এখানে থার্ড ব্র্যাকেট শেষ করবা, মাঝখানে এগুলো আন্ডারলাইন করবা, আর নিচে একটা ডেফিনেশন দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের। এই যে আমি ওই পাশে যে ছবিটা আঁকিয়ে বুঝালাম সেইটার ডেফিনেশন এখানে দেওয়া আছে। দ্য রিফ্র্যাকশন অফ লাইট কজড বাই আর্থ অ্যাটমসফিয়ার ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন। এবার একটা জিনিস তোমরা দেখেছো, ধরে নাও তোমরা ক্যাম্প ফায়ার করছো, সামনে আগুন জ্বলছে, আগুনের পিছন দিকে থাকা অবজেক্ট গুলো নড়ে, হ্যাঁ কি না, মুভিং স্লাইটলি। সেটার রিজন এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। সেটার রিজনটা কি? মনে করো, এই যে দেখো, মনে করো এইখানে মনে করো ফায়ার হচ্ছে, এইখানে মনে করো ফায়ার, এত বড় ফায়ার না, একটু ছোট করি। হুম, মনে করো এইখানে ফায়ার হচ্ছে, এখানে মনে করো কাঠ পাট রাখা আছে, এখানে মনে করো ফায়ার আছে। এবার ফায়ারের আশেপাশের এয়ারটা তো হট, ইয়েস অর নো? এটা হট এয়ার। এবার হট এয়ার মানে কি, রেয়ার আর মিডিয়াম, হ্যাঁ কি না? কিন্তু ওর উপরের দিকের এয়ারটা মনে করো কুল এয়ার। তো কুল এয়ার আবার কি, ডেন্স আর মিডিয়াম। তাহলে এই দিকে মনে করো কিছু একটা অবজেক্ট আছে, মনে করো একটা ছোট্ট মনে করো একটা ঘাস আছে বা কিছু আছে, হ্যাঁ। এই ঘাস থেকে যেই লাইট গুলো আসছে, সেই লাইট গুলো হট, রেয়ার আর মিডিয়ামে ঢুকলো। এবার তুমি যদি এখানে নর্মাল ড্র করো, নর্মাল যখন ইয়ে রেয়ার আর মিডিয়াম থেকে আগে ছিল ডেন্স আর মিডিয়াম, হ্যাঁ কি না? ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার আর মিডিয়ামে ঢুকলে নর্মাল থেকে দূরে সরে যাবে। তারপরে আবার তোমার হচ্ছে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, তখন আবার নর্মালের কাছে চলে আসবে। তো তুমি যদি এইখানে তোমার চোখ রাখো, বুঝা যাচ্ছে? তাহলে তুমি দেখবা কি যে অ্যাকচুয়ালি মনে করো লাইটটা এখান থেকে মনে করো একটু অন্য জায়গা থেকে আসছে, মনে করো একটু উপর থেকে আসছে, ঘাসটা একটু উপর। আবার মানে কি, এই কিন্তু ফায়ার থেকে বের হওয়া হট তো আর কখনো ইভেন হয় না, কখনো এইখানে হট, কখনো এখানে হট, কখনো এখানে হট। সেই জন্য মনে হবে কি এটা এরকম নড়ছে, ঘাসটা এরকম নড়ছে মনে হবে, কারণ কনস্ট্যান্টলি ওর লাইটের পাতটা কি হচ্ছে, এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বোঝা যাচ্ছে কথাটা, এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে রিজন যে কেন আমরা ফায়ারের পিছনে থাকা বা ফায়ারের আশেপাশে থাকা অবজেক্টকে মুভিং স্লাইটলি, কেন এই যে এখানে দেখো, এই যে জাস্ট অ্যাবভ দা ফায়ার এয়ারটা হচ্ছে হট। হট এয়ার মানে কি বললাম, অপটিক্যালি রেয়ার আর মিডিয়াম। কিন্তু ওর আশেপাশের এয়ারটা কি, কোল্ডার। কোল্ডার এয়ার কি রকম হয়, ডেন্সার। তো যখন অবজেক্ট থেকে আসা লাইট একবার রেয়ার মানে ডেন্সার মিডিয়াম থেকে কোল্ড এয়ার থেকে মানে হচ্ছে হট এয়ারে ঢুকছে, তারপরে আবার কোল্ড এয়ারে আসছে, তখন কি হচ্ছে, আমরা অবজেক্টটাকে দেখতে পাচ্ছি মুভিং স্লাইটলি। কি পারবো তো এটা নিজেরা? আচ্ছা, এবার তাহলে নেক্সট চলে আসো, টুইঙ্কলিং অফ স্টার। স্টার টুইঙ্কলিং করে কিন্তু প্ল্যানেট টুইঙ্কলিং করে না। তুমি এই যে ছোট ছোট যে ডট গুলো দেখতে পাচ্ছ, ভাবো এগুলো হচ্ছে স্টার, আর বড় বড় যে অবজেক্ট গুলো দেখতে পাচ্ছ ভাবো এগুলো প্ল্যানেট। ভাবো কোনো একটা জুপিটার, কোনো একটা স্যাটার্ন, কোনো একটা মনে করো কি জানো, ভেনাস, কিছু একটা ভাবো। কিন্তু যেই যেই ছোট ছোট যে লাইট গুলো, এগুলোকে ভাবো হচ্ছে স্টার। স্টার মানে তুমি ভাবো সানের মতো একটা স্টার, বুঝলা? আর এগুলো হচ্ছে ভাবো প্ল্যানেট। তো স্টার গুলো দেখবে একবার নেভে, একবার জলে, কখনো বেশি জলে, কখনো কম জলে। কিন্তু প্ল্যানেট গুলো কিন্তু যেরকম ইন্টেন্সিটিতে জ্বলে সেরকম ইন্টেন্সিটিতেই জ্বলছে, অত বেশি ব্লিঙ্কিং হয় না। তো আগে স্টারের ব্যাপারটা বুঝি, যে স্টার কেন ওই একই রকম ফায়ারের মতনই, যে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য হয়। এখনই অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের ডেফিনেশনটা বুঝালাম। এই যে এখানে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন ছিল, হ্যাঁ কি না? তো তুমি ইমাজিন করো, ভাবো যে এইখানে হচ্ছে, এইখানে মনে করো আর্থের সারফেস আছে। এবার আর্থের সারফেসের বাইরের দিকে তো অ্যাটমসফিয়ারের লেয়ার আছে, হ্যাঁ কি না? অনেক অ্যাটমসফিয়ারের লেয়ার আছে এরকম। কিন্তু আর্থের সারফেসটা তো হট, মনে করো সানের হিটের জন্য সারাদিন ধরে
ওটা খুব হট হয়েছে, তাহলে ওর পাশের ইমিডিয়েট পাশের যে এয়ারটা ওটা একটু হট হবে, তাই কি না? তারপরে উপরেরটা একটু লেস হট হবে, তার উপরেরটা আরো লেসার হট হবে, তার উপরেরটা মনে করো কুল হবে, তারপরেরটা মনে করো মোর কুল হবে। বুঝা যাচ্ছে কথাটা? তো মনে করো এইখানে একটা স্টার আছে, কথার কথা এখানে একটা স্টার আছে। এই স্টার থেকে যখন লাইট আসছে প্রথমে ডেন্সার মিডিয়ামে ঢুকলো, ইয়েস অর নো? কুল এয়ার মানে কি? ডেন্সার মিডিয়াম। তাহলে এখন এটা ডেন্সার মিডিয়াম, তাহলে তার নিচেরটা কি? রেয়ারার মিডিয়াম। তাহলে রেয়ারার মিডিয়াম হলো তার নিচেরটা যদি ইয়ে করো তখন এটা ডেন্স হয়ে যাবে এটার কম্পারিজনে, হ্যাঁ কি না? আর নিচেরটা হয়ে যাবে রেয়ারার মিডিয়াম। কিন্তু তার সাথে যদি কম্পেয়ার করো, এখন ওপরেরটা ভাবো ডেন্সার মিডিয়াম আর নিচেরটা ভাবো রেয়ারার মিডিয়াম। আবার নিচেরটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে ওপরেরটা হয়ে যাবে ডেন্সার মিডিয়াম, নিচেরটা হয়ে যাবে রেয়ারার মিডিয়াম। তো প্রত্যেকটা স্টেপে দেখো লাইট একবার করে আসছে, একটু রিফ্র্যাক্ট হচ্ছে, আরেকটু রিফ্র্যাক্ট হচ্ছে, আরেকটু রিফ্র্যাক্ট হচ্ছে, আরেকটু রিফ্র্যাক্ট হচ্ছে, এরকম বারবার বারবার রিফ্র্যাকশন হওয়ার জন্য তুমি যদি মনে করো এখানে চোখ রাখো, তাহলে মনে হবে যেন স্টারটা কখনো এখানে আসে, কখনো এখানে আসে, কখনো এখানে আসে, বা স্টার থেকে লাইটটা ঠিকঠাক করে আসছে না, বুঝলা? কারণ স্টারকে তোমাকে ভাবতে হবে পয়েন্ট সোর্স অফ লাইট। স্টার তো অত বড় দেখা যায় না, স্টার অনেক দূরে আছে। স্টারকে কি ভাবতে হবে? পয়েন্ট সোর্স অফ লাইট। হ্যাঁ, ওটাই তো সিলেবাসের বাইরে দিয়ে দিয়েছিল, যতটা ছিল তার বাইরে দিয়ে দিয়েছিল না। এটা তো হিউম্যান আই এর মধ্যে আছে, হিউম্যান আই। পয়েন্ট সোর্স অফ লাইট থেকে যখন কত কি আর লাইট আসবে, অল্প অল্প করে লাইট আসবে, বুঝা যাচ্ছে কথাটা? তো প্রত্যেকটা স্টেপেই মানে প্রত্যেক অ্যাটমসফিয়ারের প্রত্যেকটা লেয়ারে লাইট রিফ্র্যাক্টেড হচ্ছে। আর লাইট রিফ্র্যাক্টেড হচ্ছে জন্য আমরা স্টারটাকে ব্লিঙ্কিং ভাবে দেখছি, কখনো জ্বলছে, কখনো নিচ্ছে, কখনো এদিক কখনো ওদিক, এরকম। তাহলে দেখো তো, টুইঙ্কলিং অফ আই, মেন রিজন, এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, থার্ড ব্র্যাকেট করো, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আন্ডারলাইন করো। দেখো এখানে লেখা আছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন অফ স্টারের জন্য, স্টার মানে স্টারের লাইটের অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন হচ্ছে জন্য ওটাকে ব্লিঙ্কিং দেখা। এই যে তাহলে মেন রিজন এটা লিখবো, 1 মার্কসের আসবে, যে দা কন্টিনিউয়াসলি চেঞ্জিং atmosphere refracts the light from the star by different amounts from one moment to the next. একটা মোমেন্টে একরকম রিফ্র্যাকশন, আর একটা মোমেন্টে আর এক রকম রিফ্র্যাকশন, ইয়েস অর নো? তার রিজনটা কিন্তু এখানে লেখা আছে, যে যখন আর্থের অ্যাটমসফিয়ারে লাইটটা ঢোকে তখন কি বারবার রিফ্র্যাকশন হতে থাকে। কারণ ওপরের এয়ারটা সরি ওপরে, হ্যাঁ ওপরের এয়ারটা একটু ডেন্স, নিচের এয়ারটা একটু কি বলতো রেয়ার। তো এই যে অপটিক্যাল ভ্যারিং অপটিক্যাল ডেনসিটির মধ্যে দিয়ে আসে লাইটটা, সেই অফ ডিফারেন্ট অল্টিটিউড। অল্টিটিউড মানে কি? হাইট। ডিফারেন্ট হাইটে অ্যাটমসফিয়ারের ডেনসিটি ডিফারেন্ট ডিফারেন্ট। তো অ্যাটমসফিয়ার ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, অ্যাটমসফিয়ারটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং হচ্ছে, কখনো রেয়ার কখনো ডেন্সার, হ্যাঁ কি না? আরো একটা জিনিস তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে অতটাও ইজি না। তুমি যদি এর থেকেও বেশি ওপরে যাও, ওখানে কিন্তু অত বেশি এয়ার নেই। তার মানে কি এখানে আরো, এখানে কিন্তু আবার রেয়ার আর মিডিয়াম, ভাবো কিন্তু, জিনিসটা বোঝো। অ্যাটমসফিয়ারের ডেনসিটি কি সব জায়গায় সেম? অ্যাটমসফিয়ার কত অব্দি রেঞ্জ করে জানো? আর্থের সারফেস থেকে অ্যাটমসফিয়ার কত অব্দি রেঞ্জ করে? 300 কিলোমিটার পর্যন্ত। তো মোটামুটি ধরে নাও এতটুকুনি যে আছে, এইটুকুনির মধ্যে তুমি ডেন্স এয়ার পাওয়া, এইটুকুনির মধ্যে ডেন্স এয়ার পাবা। কিন্তু যত উপরের দিকে যাবা এয়ারের পার্টিকেলের ডেন্সিটি কমতে থাকে, এটা হচ্ছে আহ, মনে করো লেস ডেন্স এয়ার, লেস ডেন্স এয়ার। এবার এইটুকুনির মধ্যে দেখো, এইটুকুনি যে ব্র্যাকেট করলাম সেখানে নিচের এয়ারটা হট, উপরের এয়ারটা লেস হট, তার উপরেরটা লেসার হট, তারপরেরটা কুল। মানে এই ডেন্স এয়ারের মধ্যেও আবার এখানে রেয়ারার মিডিয়াম, এখানে ডেন্সার মিডিয়াম, এখানে আরো ডেন্সার মিডিয়াম, বুঝা যাচ্ছে? আরো এখানে ডেন্সার মিডিয়াম, কিন্তু আরেকটু উপরে যাও অ্যাটমসফিয়ার কি বলে আছে? লেস ডেন্স। তাহলে এগুলা কিন্তু আবার রেয়ারার মিডিয়াম।
পাহাড় যত উপরের দিকে যাবা হাওয়া তত হালকা হতে থাকে, হাওয়া তত মানে পাতলা হতে থাকে। যত নিচের দিকে আছো ভারী এয়ার গুলো নিচের দিকে আছে, তাই এগুলা ডেন্স এয়ার। তাহলে দেখো একবার রেয়ার, রেয়ার আর মিডিয়াম থেকে লাইটটা আসলো, আবার ডেন্স আর মিডিয়ামে ঢুকছে, আবার রেয়ার আর মিডিয়ামে ঢুকছে, বুঝাচ্ছে এই যে রেয়ার আর মিডিয়ামে ঢুকছে এরকম করে তোমার চোখে আসছে। তাই স্টার গুলোকে কিরকম দেখা যায়, ব্লিঙ্কিং করছে এরকম দেখা যায়। মেন যেইটুকুনি লাইন সেইটুকুনি পড়বা। তোমার মেন লাইনটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, সেটা এই এই হাইলাইট করা যে বোল্ড করে লাইনটা সেটা পড়বা। এবার চলে আসি হচ্ছে যে স্যার স্টার টুইঙ্কলিং করে, এইদিকে দেখো স্টার টুইঙ্কলিং করে, স্টার টুইঙ্কলস অ্যাট নাইট কিন্তু প্ল্যানেট ডু নট টুইঙ্কল, কেন? তার রিজন হচ্ছে এই যে দেখো, মনে করো এটা আর্থ, এইখানে মনে করো আছে একটা স্টার। এবার আমি স্টারকে কি রকম যেন লাইট সোর্স বললাম, বলো বলো, স্টারকে কিরকম লাইট সোর্স বললাম? পয়েন্ট লাইট সোর্স বললাম, হ্যাঁ কি না? পয়েন্ট লাইট সোর্স বললাম। কিন্তু একটা প্ল্যানেট, প্ল্যানেট কিন্তু এত আমাদের অনেক কাছে আছে, তাই প্ল্যানেট একটু বড় হবে, বুঝলা? তো প্ল্যানেটের মধ্যে অনেকগুলো পয়েন্ট সোর্স অফ লাইট থাকে, বোঝো ব্যাপারটা। গোটাগুলোকে একসাথে মানে এখান থেকেও লাইট বেরোচ্ছে, এখান থেকেও লাইট বেরোচ্ছে, এখান থেকেও লাইট বেরোচ্ছে, বুঝা যাচ্ছে কথাটা? তার মানে প্ল্যানেট থেকে আসা লাইট, ভাবো ওর মধ্যে অনেকগুলো পয়েন্ট সোর্স অফ লাইট একসাথে হয়ে এরকম ভাবে আসছে। কিন্তু স্টার থেকে স্টার একটাই পয়েন্ট সোর্স অফ লাইট, অনলি ওয়ান। কিন্তু এখানে ধরো 100টা পয়েন্ট সোর্স অফ লাইট আছে, কারণ এটা অনেক কাছে, এটা একটা লার্জ অবজেক্ট। তাহলে দেখো স্টার থেকে আসছে খুব কম লাইট, কিন্তু প্ল্যানেট থেকে আসছে অনেক বেশি লাইট, হ্যাঁ কি না? অনেকগুলো পয়েন্ট সোর্স অফ লাইটের অ্যাকুমুলেশন। তাহলে এবার ভাবো এখানে অ্যাটমসফিয়ার আছে, এবার অ্যাটমসফিয়ার থেকে ধরো না এক একটা লাইট এক এক রকম ভাবে মনে করো রিফ্র্যাক্ট হচ্ছে, কেউ এই দিকে, কেউ ওই দিকে, কেউ ওই দিকে, বুঝাচ্ছে? কোনো লাইট মনে করো আসলোই না, কোনো লাইট আসার আগেই কিন্তু এখানে যদি তুমি চোখ রাখো, ধরো না এখানে তুমি চোখ রেখেছো, তো তুমি কিছু তো লাইট দেখতে পাবা, ইয়েস অর নো? সবগুলো না হোক, কিছু তো দেখতে পাবা। সেই জন্য স্টারকে, সরি প্ল্যানেটকে তুমি কিন্তু ব্লিঙ্কিং করতে দেখবা না, কারণ প্ল্যানেট একটু বড় হয়, প্ল্যানেট আমাদের আর্থের অনেক কাছে আছে, মানে প্ল্যানেট আমাদের কাছে আছে জন্য এটাকে আমি পয়েন্ট সোর্স অফ লাইট বলবো না, ওকে আমি বলবো লার্জ সোর্স অফ লাইট, লার্জ সোর্স অফ লাইট। তো ওখান থেকে সবগুলো লাইট মনে করো একই রকম ভাবে ডিসপারশন না হলেও কিছু লাইট ডিসপারশন হয়তো তোমার চোখে কন্টিনিউয়াসলি পড়ছে, ইয়েস অর নো? সেই জন্য তুমি ওকে কন্টিনিউ একই শেপের একই রকম ভাবে দেখতে পাবো। কিন্তু স্টার থেকে তো খুবই কম লাইট আসছে, কিছু লাইট আসছে, কিছু লাইট ডিসপার্স হয়ে যাচ্ছে, কিছু লাইট তোমার চোখে পড়ছে, তাই স্টারকে কিন্তু কি দেখবো, ব্লিঙ্কিং দেখবো, বোঝা গেল কথাটা? তাই এই জায়গাটা দেখো, বুঝতে পারো কিনা দেখো তো, যে মেন লাইন হচ্ছে এই যে যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, যে স্টার্স অ্যাপিয়ার ভেরি ভেরি স্মল টু আস, সো স্টার্স ক্যান বি কনসিডার্ড টু বি পয়েন্ট সোর্স অফ লাইট। হলো? তারপরে এইটাতে চলে আসো, দ্য প্ল্যানেটস অ্যাপিয়ার টু বি কোয়াইট বিগ টু আস, সো প্ল্যানেটস ক্যান বি কনসিডার্ড টু বি দ্য কালেকশন অফ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ পয়েন্ট সোর্স অফ লাইট, মানে ওর মধ্যে অনেকগুলো ছোট ছোট অনেকগুলো পয়েন্ট সোর্স আছে, মানে অনেকগুলো পয়েন্ট সোর্স অফ লাইটের জমা ভাবতে পারো, ভাবো একটা বড় অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, আসল অ্যান্সারটা এখানে, যে দ্য কন্টিনিউয়াসলি চেঞ্জিং অ্যাটমসফিয়ার ইজ আনএবল টু কজ ভেরিয়েশন ইন দ্য লাইট কামিং ফ্রম এ বিগ সাইজ প্ল্যানেট। সাইজ, প্ল্যানেটের সাইজ তো বড়, হ্যাঁ কি না? তো ওখান থেকে অনেক বেশি লাইট আসবে, তো ওটাকে অত বেশি বলেছে আনএবল, কি ওটাকে অত বেশি কি করতে পারে না, আনএবল টু কজ ভেরিয়েশন, মানে ওটাকে অত বেশি ডিসপার্স করতে পারে না। সেই জন্য আমরা প্ল্যানেটকে টুইঙ্কলিং হতে দেখি না, প্ল্যানেট ডাজ নট টুইঙ্কল অ্যাট অল। কি পারবা তো জিনিসটা স্টিল আর একবার রিপিট করতে হলে বল? মোটের উপরে কথা হচ্ছে স্টারের থেকে কম লাইট আসে, তাই ওটা ডিসপারশন বেশি হচ্ছে, কিন্তু প্ল্যানেট অনেকগুলো পয়েন্ট সোর্স অফ লাইটের অ্যাকুমুলেশন, ওখান থেকে অনেক বেশি লাইট আসছে, সবগুলো লাইটকে ডিসপার্স করতে পারছে না, কি অনেকটা লাইট আমাদের চোখে পড়ছে, তাই ওটা ব্লিঙ্কিং হচ্ছে না।
বুঝলা কথাটা? মেন এটা, স্টার থেকে কম লাইট আসে, প্ল্যানেট থেকে বেশি লাইট আসে, ব্যাস। এই কোশ্চেনটা তোমাদের এক্সামে এসেছিল যে হোয়াই দ্য স্টারস সিম হায়ার দেন দে অ্যাকচুয়ালি আর, ইয়েস অর নো? তাহলে এইটার এবার বুঝে নি। দেখো, মনে করো এটা আর্থের সারফেস। এবার আর্থের সারফেসের উপরে আমি কিছু অ্যাটমসফিয়ারের বেশি না 3টা লেয়ার ড্র করি, 3টা লেয়ার ড্র করি। এবার যত উপরের দিকে যাওয়া, এখন এখন তুমি অ্যাটমসফিয়ারের ডেনসিটিটা ভাবো পার্টিকেলের অ্যামাউন্টের উপরে, একদম আর্থের গ্র্যাভিটির জন্য আর্থের পাশে যে এয়ারটা আছে ওর মধ্যে বেশি পার্টিকেল থাকবে, ইয়েস অর নো? কিন্তু যত উপরের দিকে যাওয়া আর্থের গ্র্যাভিটি কমছে কিনা, তাহলে এখানে এয়ার কম আছে। আরো উপরে যাও, এয়ার আরো কম, বুঝা গেল কথাটা? তার মানে এটাকে এবার ভাবো রেয়ারার মিডিয়াম, এটাকে লেস রেয়ারার মিডিয়াম, আর এইটাকে ডেন্সার মিডিয়াম ভাবো। এইবার উল্টা করে ভাবতে হবে, এটা কিসের উপরে বললাম? নাম্বার অফ, হ্যাঁ, পার্টিকলস এর উপরে বেস করে বললাম কথাটা। তাহলে এইখান থেকে মনে করো এইখানে মনে করো একটা স্টার আছে, দেখো এইখানে মনে করো একটা স্টার আছে, এই স্টার থেকে মনে করো একটা লাইট আসছে। এবার দেখো এই স্টার থেকে মনে করো একটা, এই স্টার থেকে মনে করো একটা লাইট আসছে। এবার লাইট রেয়ার আর মিডিয়ামে ঢুকলো, তাহলে এইখানে যদি আমি একটা নর্মাল ড্র করি, তাহলে নর্মালের কাছে চলে আসবে, ইয়েস অর নো? আগে তো আরো রেয়ার আর ছিল, হ্যাঁ কি না? তাহলে এই রেয়ার এর কম্পারিজনে এই রেয়ার আরটা ডেন্সার হলো, ইয়েস অর নো? তাহলে ডেন্সার যদি হয় তাহলে নর্মালের কাছে চলে আসবে। এইবার তুমি ভাবো হচ্ছে এইটা রেয়ার আর কিন্তু তার নিচেরটা লেস রেয়ার, তার মানে এটাকে আবার ডেন্সার মিডিয়াম ভাবো, হ্যাঁ? তাহলে এবার রেয়ার আর মিডিয়াম থেকে কোথায় ঢুকলো, আবার ডেন্সার মিডিয়ামে, এই যে ঢুকলো। তাহলে এখানে আবার একটা নর্মাল ড্র করো, নর্মালের আরো কাছে চলে আসলো, ইয়েস অর নো? তাহলে এইবার এইটা মনে করো, এইবার এইটার কম্প্যারিজনে এইটা তো ডেন্স, ইয়েস অর নো? তাহলে লাইটটা যখন এইখানে আসবে তখন এখানে আর একটা নর্মাল ড্র করো, তখন আরো কাছে চলে আসলো, ইয়েস অর নো? এবার মনে করো এইখানে তুমি চোখ রেখেছো, ভাবো এইখানে চোখ রেখেছো। এবার দাঁড়াও, এইখানে তুমি চোখ রেখেছো, এবার আমাদের চোখ কি লাইটের বেঁকে যাওয়া পাথটাকে ফলো করবে নাকি লাইটটাকে সোজা ভাবে ফলো করবে, বলো? সোজা ভাবে যদি ফলো করে তাহলে স্টারটাকে মনে হবে এইখানে, তাহলে যেখানে অ্যাকচুয়ালি স্টারটা ছিল তার থেকে উপরে মনে হচ্ছে, ইয়েস অর নো? বুঝতে পারলা কথাটা? কারণ লাইট, স্টার থেকে আসা লাইট বা প্ল্যানেট থেকে আসা লাইট রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, হ্যাঁ কি না? আবার এটা হয়ে গেল রেয়ার, কম্প্যারিজনে এটা হয়ে গেল ডেন্স, ইয়েস অর নো? তাহলে লাইটটা এখানে যদি নর্মাল ভাবি, নর্মালের যখন রেয়ার থেকে ডেন্সারে ঢোকে তখন নর্মালের কাছে চলে আসে। আবার এখানে একটা নর্মাল ড্র করো, আবার কাছে চলে আসলো। আবার এখানে একটা নর্মাল ড্র করো, আরো কাছে চলে আসলো। কিন্তু আমাদের লাইট, আমাদের চোখ ফলো করবে সোজা ভাবে। তাহলে সোজা ভাবে ফলো করলে মনে হবে স্টারটা এইখানটাতে আছে, মানে অ্যাকচুয়াল পজিশন থেকে একটু উপরে। বুঝলা কথাটা? এইখানে এই পিকচারটা দেখবা যে অ্যাকচুয়াল পজিশন অফ স্টার প্রত্যেকটা অ্যাটমসফিয়ারিক লেয়ারে একটু একটু করে বেন্ড হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? কিন্তু আমাদের চোখ দেখে সোজাভাবে, তাই স্টারটাকে একটু উপরে মনে হয়। তাহলে মেন লাইন হচ্ছে এগুলো, ব্র্যাকেট গোটাটাই করবা। মেন লাইন হচ্ছে এটা যে এয়ার হায়ার হায়ার আপ ইন দ্য স্কাই ইজ রেয়ারার, এটা পার্টিকেলের নাম্বারের উপরে বেস করে, হ্যাঁ? কিন্তু নিয়ারার দ্য আর্থ, আর্থের কাছের এয়ার কিন্তু ডেন্সার। সো লাইট ফ্রম এ স্টার কামস ডাউন, দ্য ডেন্সার এয়ার বেন্ডস দ্য লাইট মোর, ডিউ টু দিস রিফ্রাকশন অফ স্টার লাইট দ্য স্টার অ্যাপিয়ার্স টু বি হায়ার পজিশন। হয়ে গেল?
Our nearest star, the sun also seems higher than it is actually due to atmospheric reflection. সানকেও কিন্তু যেই সানকে যেই পজিশনে দেখছো কি না, ওটা সানের অ্যাকচুয়াল পজিশন না, তার থেকে একটু নিচে থাকে অ্যাকচুয়ালি। কি আর আর কয়টা আছে? আচ্ছা, এই পার্টটা এটাই লাস্ট তো, তাহলে আজকে এইটুকুনি করাই ছেড়ে দিব, হ্যাঁ। অ্যাডভান্স সানলাইট অ্যান্ড ডিলে সানলাইট, ডিলেড সানসেট। দেখো, মনে করো এইটা মনে করো আর্থ, ভাবো এটা হচ্ছে আর্থ, দেখো এইটা মনে করো ইস্ট, এইটা মনে করো ওয়েস্ট। এবার তুমি আছো এইখানে, তো এইখানে একটা সোজা লাইন আমরা দেখতে পাই যেটাকে বলে হরাইজন, জানো তো, হরাইজন। আর এইখানে একটা লাইন দেখতে পাবো, সেটাও হচ্ছে আর একটা হরাইজন, ইয়েস অর নো? এবার মনে করো সানটা মনে করো ইস্ট সাইড থেকে উঠবে, সানটা এখানে আছে, সান আছে এখানে। এবার সান থেকে এবার মনে করো এইখানে, এইখানে অ্যাটমসফিয়ার গুলো আছে, এইখানে মনে করো অ্যাটমসফিয়ার গুলো আছে, হ্যাঁ কি না? এবার এখান থেকে যখন সানের লাইট যখন এই অ্যাটমসফিয়ারে এসে স্ট্রাইক করে, তখন একটু বেঁকে যায়, বুঝা গেল? কারণ এইটা হচ্ছে ডেন্সার, ডেন্সার এয়ার, আর উপরেরটা কি একটু রেয়ার আর এয়ার, হ্যাঁ কি না? বা এখান থেকেও যখন লাইট আসবে, তখন এইটা রেয়ার আর হোক, কিন্তু তার উপরেরটা তো আরো রেয়ার আর, হ্যাঁ কি না? তখন এটা হয়ে গেল ডেন্স, ইয়েস অর নো? তখন এখান থেকে আরো একটু বেঁকে যাবে। তখন কিন্তু আমাদের চোখ কি আর এই বেঁকে যাওয়া পাথটাকে ফলো করবে, নাকি সোজা ভাবে ফলো করবে? সোজা ভাবে ফলো করবে, তো মনে হবে যেন সানটা এখানে আছে, বুঝলা? তা সানটা, সান সান উঠে যাওয়ার আগেই, মানে সানরাইজ হওয়ার আগেই আমরা সানকে দেখে নিচ্ছি। একই রকম সান মনে করো এবার সেট হচ্ছে, সান মনে করো এবার সেট হচ্ছে, সেট হয়ে মনে করো সানসেট হয়ে গেছে, মনে করো সানসেট হয়ে গেছে, হরাইজনের নিচে চলে এসছে, হরাইজনের নিচে চলে এসছে, বুঝলা? কিন্তু তাও তো সানের থেকে অনেক লাইট বেরোচ্ছে। এবার এইখানে অ্যাটমসফিয়ার আছে, এইখানে অ্যাটমসফিয়ার আছে, তো কিন্তু এইটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, তার উপরেরটা কি হয়ে যাবে? রেয়ারার মিডিয়াম। তাহলে ডেন্সার মিডিয়ামে রেয়ারার মিডিয়ামে ঢোকার সময় একটু লাইটের পাতটা কি হয়ে যাচ্ছে? বেঁকে যাচ্ছে। আবার মনে করো এখানে আসছে, এইটা রেয়ারার, তার এইটা এখন হয়ে গেল ডেন্স, তার উপরেরটা কি হয়ে গেল? আরো রেয়ারার। তাহলে এখান থেকেও আবার একটু বেঁকে যাচ্ছে, কিন্তু আমাদের চোখ কি বেঁকে যাওয়া লাইটটাকে ফলো করবে না সোজা ভাবে ফলো করবে? সোজা ভাবে ফলো করবে, তো সানটাকে মনে হবে এইখানে, মানে সানসেট হয়ে যাওয়ার পরেও সানকে দেখা যায়। কত মিনিট? 2 মিনিট ধরে দেখা যায়, এইদিকে 2 মিনিট দেখা যায়, আর এইদিকেও 2 মিনিট আগে দেখতে পাওয়া যায়। এইদিকেও 2 মিনিট আগে আর ওইদিকে 2 মিনিট পরে, টোটাল 4 মিনিট বেশি আমরা সানকে দেখি, বুঝলা? তাহলে এই যে দেখো, উই সি দ্য সান অ্যাবাউট 2 মিনিটস বিফোর দ্য অ্যাকচুয়াল সানরাইজ, 2 minutes before the actual sunrise and 2 minutes after the actual sunset because of atmospheric refraction. এই যে দেখো হরাইজনের নিচে আছে, ভাবো এটা হচ্ছে হরাইজন, হরাইজনের নিচে আছে, কিন্তু লাইট যখন আসছে ওটা বেঁকে যাচ্ছে, কিন্তু আমাদের চোখ সোজা ভাবে দেখে, তাই মনে হবে যেন উপরে আছে, এখনো আছে। তো এটার এক্সপ্লেনেশনটা আমি এখান থেকে এত অবধি আর বুঝাচ্ছি না, বলো কি বুঝাতে হবে? So it is almost due to the atmospheric refraction that we can still see the sun for about 2 minutes even after the sun has set below the horizon. তাহলে সান রাইজ হওয়ার আগে 2 মিনিট, সান সেট হওয়ার পরে 2 মিনিট, টোটাল 4 মিনিট আমরা বেশি দেখি। তাহলে এবার দেখো এখানে লেখা আছে যে সান অ্যাপিয়ার্স ফ্ল্যাট, ও ও সরি, হ্যাঁ এটা হয়ে গেল, এবার অন্য জিনিস, 4 মিনিটের হিসাবটা হয়ে গেল। তো যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে কি হতো? হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার? তাহলে সানরাইজ সানসেট অ্যাকুরেট হতো, ইয়েস অর নো? তাহলে দিনটাও 4 মিনিট ছোট হতো, দ্য ডে উড হ্যাভ বিন শর্টার বাই অ্যাবাউট 4 মিনিট ইফ দ্য আর্থ হ্যাড নো অ্যাটমসফিয়ার।
আর এই লাইটের ডিসপারশনের জন্যই কিন্তু সানকে ফ্ল্যাটেন্ড আর ওভাল দেখায়, সানকে চ্যাপ্টা দেখায়। আমরা 3D সান দেখি না, আমরা চ্যাপ্টা আর ওভাল সান দেখি। তাও এটাও এটাও কিন্তু কিসের জন্য? অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য। রিজন লেখা নাই, শুধু ইনফরমেশন লেখা আছে, তাই এটা পার্টটা কিন্তু ইজি। ঠিক, তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো, তোমরা এগুলোর এক্সারসাইজ গুলো হোমওয়ার্ক করে নিয়ে রাখবা।